আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকে সানডে, এখানে আমার উইকেন্ড। অনেক গরম আজকে। কালকে তাপমাত্রা ছিল অনেক ঠান্ডা। আজকে হঠাৎ করে, গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, আজকে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেছে অলমোস্ট 80 ডিগ্রি টেম্পারেচার এখন। সো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা কথা বলবো EB3 ভিসা নিয়ে। সো আমেরিকা অনেকের কাছে স্বপ্নের দেশ, অনেকের কাছে ল্যান্ড অফ অপরচুনিটি, অনেকে আবার মনে করে বিশ্ব মোরালের দেশ। অনেকে অনেকভাবে আমেরিকাকে উপমা দিয়ে থাকেন। আবার অনেকের কাছে আমেরিকা ঘৃণার জিনিস, অনেকে অনেক ঘৃণা করেন। তবে সবার দিন শেষে সবার সবার মধ্যে একটা আশা থাকে, যদি আমেরিকা যেতে পারতাম হয়তো আমার লাইফটা অনেক ইজি হইতো, হয়তো লাইফে ভালো কিছু করতে পারতাম, হয়তো ছেলেমেয়েরা ভালো কিছু করতে পারতো, ছেলেমেয়েদের ফিউচার ভালো হইতো। আমি এর বাইরে ছিলাম না। আমি যখন 2005 সালে এসএসসি কমপ্লিট করি, সেইবারই মনে হয় ডিবি লটারির লাস্ট বার ছিল বাংলাদেশ থেকে। সো আমি আমার এসএসসি কমপ্লিট করার পরে ডিবিতে অ্যাপ্লাই করি। সেই 2005 সাল থেকে আমার দেশের বাইরে আসার জার্নি স্টার্ট হয়েছে। আমি আমার ব্যাচেলর আগে থেকেই, ব্যাচেলর কমপ্লিট করার আগে থেকেই জিআরই প্রিপারেশন নিছি, আইএলটিএস প্রিপারেশন নিছি। তারপর বিভিন্ন ফেসবুক ভিত্তিক গ্রুপগুলা, স্টুডেন্ট ভিসার গ্রুপগুলা, ইমিগ্রেশন গ্রুপগুলোতে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। সবসময় ওদের পোস্টগুলো দেখতাম, বিভিন্ন কোশ্চেন আনসারগুলো দেখতাম, বড় ভাইরা কীভাবে যাচ্ছে বা কীভাবে সব কিছু করতেছে বা দেখতাম। তারপরে অনেকগুলো পেইড সেমিনারে জয়েন করছি, যেতাম, শুনতাম বিভিন্ন এজেন্সির কথা, ওরা কি বলে, কিভাবে আমেরিকা আসা যায়, কিভাবে দেশের বাইরে পড়ালেখা করা যায় বা কীভাবে দেশের বাইরে সেটেল হওয়া যায়। এসব ব্যাপারে আমি অনেক অ্যাক্টিভ ছিলাম। শুধু আমেরিকার জন্য না, আমেরিকা ছাড়াও কানাডা, পর্তুগাল, সুইডেন, এসব দেশে কীভাবে স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, কীভাবে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় বা কীভাবে ইমিগ্রেশন করা যায়, এসব ব্যাপারেও আমার জানার আগ্রহ ছিল। এটা ওয়ান কাইন্ড অফ হবি বলতে পারেন আমার। ইউএস ভিসা নিয়ে আমি জানতে পারি 2010-11 দিকে। 2010-11 আমি চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে একটা সেমিনারে অংশগ্রহণ করি, যেখানে একটা এজেন্সি ইমিগ্রেশন বেসড ভিসা, ইবি ভিসা নিয়ে, EB3 ভিসা নিয়ে একটা সেমিনার ছিল। ওইখানে যাওয়ার পরে ওরা মোটামুটি EB3 ভিসার বিস্তারিত আমাদেরকে জানাইছিল, এবং কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি, কিভাবে পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা যায়, ফাইনালি কত বছর সময় লাগে গ্রিন কার্ড পাইতে, এবং কি ধরনের কাজ ওরা আমাদেরকে অফার করে, এইসব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করে তারা ওই সেমিনারে। সো ওইখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল এটা, যে ওরা আমাদেরকে বলছিল অলমোস্ট 60 to 70 লাখ টাকা লাগবে এটা EB3 ভিসা পাইতে। সো ওই সময়ের জন্য এটা অনেক বেশি টাফ ছিল। আমি আমার ফ্রেন্ডকে বললাম, জাস্ট চলো, আমরা এখানে, এটা আমাদের জন্য না, আমরা অন্য কিছু চিন্তা করতে হবে। ফাইনালি আমি যখন ইউএসএ তে আসলাম, আমার কাছেরা অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতে থাকে যে কিভাবে ইউএসএ যাওয়া যায়, কিভাবে ফ্যামিলি নিয়ে ইমিগ্রেন্ট হওয়া যায়, কিভাবে ইউএসএ আসতে পারি। এইসব বিষয়ে আমি অনেক কোশ্চেন পেতে থাকি আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে। তো আমি চিন্তা করলাম যে আমি ইভি থ্রি ভিসা নিয়ে যেহেতু একটু জানি, আর একটু রিসার্চ করি, আর একটু ভালো করে জানি আমার বন্ধু বান্ধবদের জন্য শেয়ার করার জন্য। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এই ক্যাটাগরিটাতে তেমন কোনো স্কিল লাগে না, এটা একটা আনস্কিল্ড ভিসা, তেমন কোনো এক্সপিরিয়েন্স লাগে না, যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারে। সো আমাদের দেশের মানুষ তো অবস্থা বুঝেন, সবাই চায় এটাকে মিস ইউজ করার জন্য, যেটা এখন আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি কোম্পানিগুলো করছে। ওরা যেখানে 50 জন লোক নিতে পারবে, সেখানে 100 জন লোকের কাছ থেকে টাকা নিয়ে, টাকাগুলো ওরা ঠিকমতো অ্যাপ্লাই করছে না, অ্যাপ্লাই না করে মানুষের টাকা খেয়ে ফেলছে, যাতে মানুষটা ডিলে করতেছে। এই কারণে ম্যাক্সিমাম মানুষের মনে EB3 ভিসা নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়েছে, যেটার মেইন কারণ হচ্ছে আমাদের বিভিন্ন এজেন্সির অসাধু মালিকগুলা। আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি EB3 ভিসা অ্যাপ্লাই করেন, যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন, তাহলে ফার্স্ট এজেন্সির সবকিছু যাচাই বাছাই করে তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করা উচিত। কারণ হচ্ছে EB3 আপনার অনেক টাকার একটা ব্যাপার, অনেক টাকা এবং সময়ের ব্যাপার। আমি চাই না আপনাদের কারো টাকাগুলো অযথা নষ্ট হোক। সো আপনারা যে কোনো এজেন্সির সাথে কাজ করার সময় বা ওদের সাথে কন্ট্যাক্ট করার আগে ওদের বিস্তারিত জেনে বুঝে তারপরে কন্ট্যাক্ট করবেন। আরেকটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করতে চাই আমার মেইন ভিডিওতে যাওয়ার আগে, সেটা হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না, আমি কোনো এজেন্সির এজেন্ট না। আমি আমার যতগুলা ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো আমি ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন, USCIS এর ওয়েবসাইট থেকে নেওয়া।
আপনারা যে কেউ চাইলে ইউএসসিএস এর ওয়েবসাইটে গিয়ে এইসব ইনফরমেশনগুলো ইজিলি পেতে পারেন। ইউএসসিএস এর ওয়েবসাইটটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং ইজি টু ইউজ। যে কেউ চাইলে আপনার অনেকগুলা ইনফরমেশন শুধুমাত্র ইভি3 ভিসা সম্পর্কে না, ভিজিট ভিসা সম্পর্কে, ফ্যামিলি ইমিগ্রেশন সম্পর্কে সব ধরনের সবকিছু আপনার ইউএসসিএস এর মধ্যে আছে। আমার যেটা মেইন উদ্দেশ্য এই ভিডিওটার পিছনে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা ভিডিও সিরিজ বানাবো একদম স্টেপ টু স্টেপ কিভাবে আমরা ইভি3 ভিসা অ্যাপ্লাই করতে পারি, কয়টা স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপে কি পরিমাণ সময় লাগে, কোন স্টেপে কত টাকা পে করতে হয়, কত টাকা লিগ্যাল ফি, কত টাকা আপনার এজেন্সিকে পে করতে হবে বা এজেন্সি কত টাকা বেশি চাইতে পারে, সবগুলো বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন আজকে আর দেরি না করে আমরা আমাদের ভিডিওর মেইন বিষয় ইবি3 ভিসাতে চলে যাই। প্রথমে ইবি3 ভিসা নিয়ে বলতে গেলে ইবি ইবি হচ্ছে এমপ্লয়মেন্ট বেসড থার্ড প্রিফারেন্স। সো ইবির মধ্যে আপনার এমপ্লয়মেন্ট বেসড ভিসার মধ্যে আর পাঁচটা ক্যাটাগরি আছে, 1 to 5। সো অ্যান্ড ইবি3 মধ্যে আপনার তিনটা আলাদা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে স্কিলড, একটা হচ্ছে প্রফেশনাল, একটা হচ্ছে আনস্কিলড। আমরা যদি স্কিলড ওয়ার্কার্স ক্যাটাগরি নিয়ে একটু কথা বলি ইবি3 ভিসার মধ্যে, এই ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট 2 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা এডুকেশন থাকতে হবে, অথবা ট্রেনিং লাগবে 2 ইয়ার্স এর, এবং আপনাকে কোনো কাজের উপর হাইলি কোয়ালিফাইড হতে হবে, যেটা ইউএস এর কেউ জানে না এই কাজটা, এমন এমন হইতে হবে। এক্ষেত্রে ডিগ্রিটা তেমন এক্ষেত্রে ডিগ্রিটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। যদি আপনি হাইলি কোয়ালিফাইড হন আপনার জবে, সেক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনটা আপনার ডিগ্রিটাকে সাবস্টিটিউট করবে। যেমন ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, যেহেতু আমি বিরিয়ানি খুব লাইক করি, বিশেষ করে কাচ্চি বিরিয়ানি। ধরেন নিউ ইয়র্কে কোনো একটা রেস্টুরেন্টে অথেন্টিক কাচ্চি বিরিয়ানি শেফ খুঁজতেছে, যেটা অনেকটাই ইউএসএ তে রেয়ার। সো ওরা চাইলে বাংলাদেশ থেকে যে কোনো একজনকে হায়ার করতে পারে। এক্ষেত্রে তার এডুকেশনটা ইম্পর্টেন্ট না, তার ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সে খুব ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারে, যেটা তার স্কিল। সো তাকে আমরা হাইলি স্কিল ক্যাটাগরিতে আমরা তাকে আনতে পারি আমেরিকাতে। তারপরে ইবি3 2 নম্বর ক্যাটাগরি নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে প্রফেশনাল। প্রফেশনাল বিষয়টা, যদি আপনি প্রফেশনাল হিসেবে অ্যাপ্লাই করতে চান, আপনাকে অবশ্যই আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। আর আপনার এমন কোনো একটা বিষয়ে আপনাকে কোয়ালিফাইড হতে হবে যেটা আপনার ইউএসএ তে খুবই রেয়ার, বা এখন ইউএসএ যেটা সংকট চলছে, বা ইউএসএ এই ধরনের এমপ্লয় খুঁজে পাচ্ছে না। যেমন ধরেন খুব হাইলি প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ইঞ্জিনিয়ার অর ডাক্তার অর সায়েন্টিস্ট, যে খুব রেয়ার, তার ফিল্ডে খুব রেয়ার, ওই ধরনের মানুষ আপনার প্রফেশনাল ওয়ার্কার হিসেবে আসতে পারে। এন্ড নাম্বার 3 যেটা আমরা বলবো ইবি3 নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আনস্কিল লেবার, যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। যেখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগে না, কোনো এডুকেশন লাগে না, আপনি যদি ফিজিক্যালি ফিট হন কাজ করার জন্য, আপনি ইজিলি আপনি এই বিষয়ে আসতে পারেন। সো ইবি3 অন্য দুইটা ক্যাটাগরি, যেমন স্কিল ক্যাটাগরি অ্যান্ড প্রফেশনাল ক্যাটাগরি, এই ক্যাটাগরিতে জব পাওয়া খুবই টাফ। কারণ হচ্ছে আপনাকে যে টাকা দিয়ে বা যে সময় দিয়ে কোম্পানি ইউএস এর বাইরে থেকে হায়ার করবে, ওই সময়ের মধ্যে আপনার চেয়ে ভালো কোয়ালিফাইড লোক কম বেতনে আমেরিকা থেকে হায়ার করতে পারবে। সো আমাদের ওই দুটা বিষয়ে তেমন একটা ফোকাস করা উচিত না, অ্যাকসেপ্ট আপনি খুব হাইলি কোয়ালিফাইড না হন আপনার ফিল্ডে। আমরা মোটামুটি আমাদের যেটা বর্তমান সময় যেটা খুবই ভালো চলছে, সেটা হচ্ছে আপনার আনস্কিল লেবার ক্যাটাগরি, আমরা ওই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করার ট্রাই করব। সো আমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, কেন আমাদেরকে ইউএসএ তে হায়ার করবে? ইউএসএ আমাদেরকে হায়ার করার পিছনে মেন উদ্দেশ্য হচ্ছে ইউএসএ লেবার সংকট, যেটা দিন দিন আপনার এটা বেড়ে যাচ্ছে। যেটা আগেও ছিল, এখনো আছে। প্যান্ডেমিকের পর থেকে এটা আরো বেশি প্রকট আকার ধারণ করছে। প্যান্ডেমিকের পর থেকে আপনার শুধুমাত্র লেবার সংকটের কারণে অনেক ভালো ভালো কোম্পানি অফ হয়ে যাচ্ছে, ওরা লেবার পাচ্ছে না দেখে ওদের দৈনন্দিন কাজ করতে পারছে না। মূলত কারা ইবি3 মাধ্যমে লেবার হায়ার করে ইউএসএ তে? ছোট ছোট গ্রোসারি স্টোর থেকে শুরু করে গ্যাস স্টেশন, বিভিন্ন বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান মালিকানাধীন কোম্পানিগুলা, ইভেন আপনার বড় বড় ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, যেমন ধরেন ম্যাকডোনাল্ড, কেএফসি, বার্গার কিং, সাবওয়ে, এদের মতো কোম্পানিরাও ইদানিংকালে আপনার ইবি3 মাধ্যমে লেবার হায়ার করছে। কি কি ধরনের কাজ করা যায় ইবি3 তে? যেহেতু আমি আপনাদেরকে ফার্স্টে বলছি ইবি3 একটা আনস্কিল্ড ভিসা, সো যে কোনো সেক্টরে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, যেখানে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। ইবি3 মেইন কাজগুলো হচ্ছে আপনার সার্ভিস প্রোভাইডার হিসাবে। যেমন ধরেন রেস্টুরেন্ট ফিল্ডে অনেকগুলো কাজ আছে ইবি3, যেমন ক্যাশিয়ার হিসাবে, ওয়েটার হিসাবে, তারপর আপনার ক্লিনার হিসাবে। এছাড়া বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ কোম্পানি, যেমন কেএফসি, ম্যাকডোনাল্ড, বার্গার কিং, সাবওয়ে,
এইসব কোম্পানিগুলো আপনার ক্যাশিয়ার হিসাবে, স্যান্ডউইচ আর্টিস্ট হিসাবে লোকজন হায়ার করে থাকে। তাছাড়া বিভিন্ন ফার্ম, যেমন আপনার ফার্মগুলো আপনার লোকজন হায়ার করে থাকে। তারপরে বিভিন্ন বিভিন্ন মিট প্রসেসিং কোম্পানি, তারাও আপনার আনস্কিল লেবার হায়ার করে থাকে। আপনারা এসব এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। এখন আমার বাংলাদেশি ভাই বোনেরা বলতে পারেন, আমি বাংলাদেশে এত ভালো জব করি, আমি বাংলাদেশে এত ভালো একটা পজিশনে আছি, আমি আমেরিকাতে গিয়ে রেস্টুরেন্টে কাজ করব, আমি আমেরিকাতে গিয়ে ক্লিনারের কাজ করব, আমি আমেরিকাতে গিয়ে ফার্মে কাজ করব, আমার দেশের মানুষজন কি বলবে? যেটা আমাদের সবার একটা বড় প্রবলেম। আমাদের দেশের মানুষরা কাজকে কাজ হিসাবে দেখে না, কিন্তু এই দেশের মানুষরা কাজকে কাজ হিসাবে দেখে। এখানে সব কাজকে ওরা সম্মান করে। সো আমাদের মেইন ফোকাস হচ্ছে ইয়েতে পাওয়া, গ্রিন কার্ড পাওয়া। গ্রিন কার্ড পাওয়ার পরে আপনার যখন কোম্পানির সাথে কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে, আপনি এরপর আপনার যে কোনো জায়গায় আপনার যে কোনো কাজ করতে পারেন, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কোনো চাকরি পেতে পারেন। সো আমাদের মেইন কাজ হচ্ছে আমরা প্রথমে আনস্কিল হিসাবে এসে আমাদের গ্রিন কার্ডটা নেওয়া। গ্রিন কার্ডটা নেওয়ার পরে আমরা আমাদের যে কোনো কাজে আমাদের, কারো কেরিয়ার জব থাকতে পারে, কেউ আপনার ইঞ্জিনিয়ার হতে পারে, কেউ আপনার ব্যাচেলার থাকতে পারে, কারো আপনার মাস্টার্স থাকতে পারে, কারো আপনার বিবিএমবিএ থাকতে পারে। আপনারা এরপরে আপনাদের গ্রিন কার্ডটা পাওয়ার পর আপনারা আপনাদের কেরিয়ার জবে আপনারা সুইচ করতে পারেন। এখন আমরা এবার দেখি এই পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কি কি স্টেপের মধ্য দিয়ে যেতে হবে এবং কোন স্টেপটার নাম কি, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে একটা বিস্তারিত আলোচনা করব, বিস্তারিত ভিডিও নিয়ে জানাবো আপনাদেরকে। সো এই স্টেপটার ফার্স্ট স্টেপ হচ্ছে জব সার্চ, যেটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। নাম্বার 2 হচ্ছে পার্ম, যেটাকে বলে প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট। পার্মের আবার 4টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে পিডাব্লিউডি, যেটাকে বলে প্রিভিলিং ওয়েজ ডিটারমিনেশন। নাম্বার পার্মের 2 নাম্বার এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। 3 নাম্বার হচ্ছে হায়ারিং। অ্যান্ড পার্মের লাস্ট এটা হচ্ছে এলসি অ্যাপ্লিকেশন বা লেবার সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। অ্যান্ড দেন স্টেপ নাম্বার 3 গেলে আমরা এটাকে বলি I-140 অ্যাপ্লিকেশন, যেটাকে বলে ইমিগ্রেশন পিটিশন ফর অ্যালাইন ওয়ার্কার। নাম্বার 4 হচ্ছে এনভিসি প্রসেস। নাম্বার 5 হচ্ছে ভিসা ফিজ অ্যান্ড সিভিল ডকুমেন্ট আপলোড, DS-260 ফিল আপ। নাম্বার 6 হচ্ছে ডকুমেন্টারি কোয়ালিফাইড। নাম্বার 7 হচ্ছে ভিসা ইন্টারভিউ। আমি এখন কথা বলবো EB3 স্টেপগুলোর প্রথমে অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ নিয়ে, সেটা হচ্ছে জব সার্চ। আপনি চাইলে নিজে নিজে জব সার্চ করতে পারেন। আপনাকে জব সার্চ করে একটা এমপ্লয়ার খুঁজে বের করতে হবে যে আপনাকে হায়ার করবে এবং আপনাকে EB3 প্রসেসটার জন্য স্পন্সর করবে। আপনি জব সার্চ করার পরে যদি আপনি কোনো একটা জব পেয়ে যান বা কোনো একটা এমপ্লয়ার পান যে আপনাকে হায়ার করবে, তখন আপনার সেকেন্ড কাজ হবে আপনার একটা ল ফার্ম হায়ার করা। যে ল ফার্ম আপনার এই পুরো প্রসেসটা, আমি যে প্রসেসটা বললাম, পুরো প্রসেসটা ল ফার্ম আপনার হয়ে কাজটা শেষ করবে। এখন কোশ্চেন হতে পারে, আমি ইউএসএ তে কিভাবে জব খুঁজে পাবো? ইউএসএ তে জব খোঁজার জন্য কিছু ওয়েবসাইট আছে, যেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার লিঙ্কডইন, তারপরে জিপ রিক্রুটার, এরপরে ইনডিড। আপনি এইসব জব সাইটগুলোতে গিয়ে ইজিলি জব খুঁজে পেতে পারেন। তবে জব সার্চ করার জন্য আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি লিখবেন ওখানে ফরেন ওয়ার্কার স্পন্সরশিপ, এই ক্যাটাগরি লিখে সার্চ দিবেন এবং প্রত্যেকটা জব আপনি ওপেন করে ডিসক্রিপশন পড়বেন এবং দেখবেন ওরা EB3 জন্য স্পন্সর করবে কিনা। যদি কোনো কোম্পানি স্পন্সর করতে পারে আপনি সেখানে অ্যাপ্লাই করবেন এবং সেটা আপনার জন্য বেস্ট হবে। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ইউএসএ তে কোনো বিজনেস আছে, ওরা চাইলে আপনাকে হায়ার করতে পারে, ওদের বিজনেসের থ্রুতে আপনাকে হায়ার করতে পারে। আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি ওরা আপনাকে স্পন্সর করে আপনি ওইভাবেও জব নিয়ে আসতে পারেন ইউএসএ তে EB3 মাধ্যমে। ইউএসএ তার একটা ভালো জব হচ্ছে কেয়ার গিভারের জব। কেয়ার গিভারের জব বলতে, ধরেন ইউএসএ কোনো একটা বয়স্ক মানুষ যে চলাফেরা করতে পারে না, একা একা বাসায় একা থাকে, সো কেয়ার গিভার ওদেরকে হায়ার করে এবং ওরা ওই লোকটাকে সঙ্গ দেয়, ওই লোকটাকে হেল্প করে বিভিন্ন কাজে। সো ম্যাক্সিমাম সময় দেখা যায় যদি এইসব কেয়ার গিভারের যেসব বয়স্ক লোকরা আছে, ওরা হয়তো ভালো ইংলিশ বলতে পারে না, ওরা বাংলা বা উর্দু বা হিন্দিতে এক্সপার্ট বা হিন্দি বলতে পারে, তখন আপনার এখানে ওই ধরনের বাংলা বা অন্যান্য ভাষা ইংলিশ ছাড়া বলার লোক খুঁজে পাওয়া যায় না। তখন এসব কেয়ার গিভার কোম্পানিগুলা আমাদের মতো বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান থেকে লোকগুলো হায়ার করার চেষ্টা করে। আপনারা চাইলেও কেয়ার গিভারের যেসব কোম্পানিগুলো দেয় ওইসব কোম্পানিগুলোর ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে দেখতে পারেন ওরা লোক হায়ার করে কিনা, বাংলা ভাষাভাষী বা উর্দু বা হিন্দি ভাষাভাষী লোক হায়ার করে কিনা। আপনারা চাইলেও ওই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করে ওদের মাধ্যমে জব নিয়ে আসতে পারেন। জব সার্চের নিয়ে আমি যতগুলো বিষয় নিয়ে বললাম, এগুলার সাকসেস রেট খুবই কম,
কারণ ম্যাক্সিমাম কোম্পানিগুলাও ওদের লোক লাগলে ওরা সরাসরি এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে, এজেন্সিকে বলে আমার এতজন লোক লাগবে। সো ওরা অত হ্যাসেলে যেতে চায় না, ওরা সরাসরি এজেন্সির মাধ্যমে যায়, এজেন্সির কাছে আপনার জব আছে প্লাস লয়ার আছে, সবকিছুই আছে। সো ওরা কাজটা খুব দ্রুত করতে পারে এবং ইজি ওয়েতে করতে পারে। তাই ম্যাক্সিমাম এইসব ওয়েবসাইটগুলোতে আপনি খুঁজে দেখবেন, পাবেন না যে ওরা আপনাকে স্পন্সর করবে। এটা খুবই পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর দেখতে পারেন, যদি কেউ চান দেখতে পারেন। সো আজ এই পর্যন্তই থাক। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে সেকেন্ড পার্টে কাজ শুরু করব। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমার কমেন্টস বক্সে জানাতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আপনারা আমার মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোন কোন বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।